এলাম আমাদের ভূত স্টোরিতে আপনাদের সাথে ভৌতিক ঘটনা নিয়ে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভূতের স্টোরিগুলো শুনছেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? আমাদের কাছে আজকে অনেক কিছু ইমেল এসেছে। দেখি আমাদের প্রথম শ্রোতা কি লিখে পাঠিয়েছেন। আমরা সরাসরি ঘটনায় ফিরে যাচ্ছি। ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। ঘটনাটি এরকম, আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশালে আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। এই সময় এক রাত্রে তিনি প্রকৃতির কাজে ক্যাম্পের পাশে জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সিংহরা তার কলিগ বলতে তার সাথে যারা ট্রেনিং করছিল তারা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ে লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠি পেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেক রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরছেন, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেতেও, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরও পচা শুরু হয় এবং সে মারা যায়। ঘটনাটি লিখে পাঠিয়েছেন নদীম, কুমিল্লা জেলা থেকে। তিনি যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করছি। Spirit, be here with me. কে তুমি?
এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা না ভৌতিক, সব তার চেয়ে বেশি রহস্যময়। আমি নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটোবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখার এবং আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বে অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লা আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আমার আম্মুর পাশের দোকানে থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়োর মতন এক লোক হঠাৎ কোথা থেকে যেন উধাও হলো। গাড়ির পেছনের সিটে ছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমাচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাইনি দেখে কেমন যেন কারো করে উঠল। বুকের ভেতর শীতল চাউনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেক দিন পরে গ্রামে আসলি তোরা, অনেক দিন পর আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তায় ভালো না, অনেক খারাপ জিনিস ঘোরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনে চা খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এই সব ব্যাপারটা লোক অনেক দেখেছি। কড়া গলায় বললাম, মাফ করবেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাঝারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বললো রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এইসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আবারও থামলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশেই সুন্দর ঢেউ খেললো, ধানের শিশির সারি দেখাচ্ছে, মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম যে ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতাড়ুয়া দেখা যাচ্ছে। আম্মু চশমা চোখে লাগিয়ে বলল, দেখতে পাচ্ছি তো, কি হয়েছে? আমি খানিকটা দ্বিধা মাথা কণ্ঠে বললাম, সেই কাকতাড়ুয়া খানিক আগে নড়েছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ পর আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বলেন, তোকে এবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও তুই ঠিক করলি না। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে আছে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে উঠে বসে আছে।
গভীর মনোযোগ সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আটকে উঠলেন। ঠিক সাথে সাথে জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগে আমাদের গাড়িটি গিয়ে ভারী হয়ে গেল রাস্তার পাশে একটা নারকেল গাছের সাথে। জয় তার সুরে চিৎকার করেছে। বাবার সাথে সাথে গাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে দিলে দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেক সমস্যা। বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিমৃতের মতো বলেন, না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারলো। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষে রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাকে আক্কেল গুড়ুম হয়ে গেলাম। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকে এমন একটা সম্মুখীন হয়। অনেকেই নাকি ছেঁড়া কাপড় পরা একটা মানুষ আকৃতি মূর্তিতে দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তার ঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। Spirit, be here with me. কে তুমি?